প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না, ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং তা ঘিরে শুল্ক আরোপের কড়া বার্তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপোষ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তার ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করলে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের 8 মিত্র দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। এই দেশগুলো হল ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এমন অবস্থায় গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ট্রাম্প বলেছেন, প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও তিনি বাতিল করে দিচ্ছেন না। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে যেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে, তারা যৌথ বিবৃতিতে বলেছে, ট্রাম্পের এই পরিকল্পনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। বিবৃতিতে বলা হয়, শুল্কের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করে দেয়। একই সঙ্গে তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। অন্যদিকে ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো হিসেবে ওই দেশগুলো জোর দিয়েছে, তারা আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌমত্ব ও ভূতাত্ত্বিক অখণ্ডতার নীতির ভিত্তিতে সংলাপে বসতে তারা প্রস্তুত এবং এই নীতির প্রশ্নে তারা অটল। এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন লেখেন, তারা সহযোগিতা চান, সংঘাত চান না। ইউরোপ জুড়ে যে ঐক্যবদ্ধ বার্তা আসছে তাতে তিনি সন্তুষ্ট। তার ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। তিনি আরও বলেন, ইউরোপীয় কমিউনিটি গড়ে ওঠার পেছনের মৌলিক মূল্যবোধের প্রশ্নে দৃঢ় থাকা এখন আরও জরুরি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানান, রোববার তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনে কথা বলেছেন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গেও কথা বলেন। স্টারমারের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সব ন্যাটো সদস্য দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই অবস্থান তিনি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, ন্যাটোর সম্মিলিত নিরাপত্তার প্রশ্নে মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা ভুল। প্রসঙ্গত, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে এবং তা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন। পরবর্তীতে এই হার 25% উন্নীত হতে পারে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, এই দেশগুলো একটি অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে, যা টেকসই নয় বা গ্রহণযোগ্য নয়। তিনি এটিকে বিশ্ব নিরাপত্তা এবং মানব অস্তিত্বের জন্য বিপজ্জনক পরিস্থিতি বলেও উল্লেখ করেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য এবং ওয়াশিংটন চাইলে এটি সহজ পথে বা কঠিন পথে নিতে পারে। উল্লেখ্য, গ্রিনল্যান্ড জনসংখ্যায় কম হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং সামুদ্রিক তৎপরতা নজরদারির ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজকে বলেন, গ্রিনল্যান্ড কেবলমাত্র তখনই নিরাপদ থাকতে পারে যদি এটি যুক্তরাষ্ট্রের অংশ হয়। তার মতে, ইউরোপ অবশেষে বুঝবে যে এই ধরনের পদক্ষেপ গ্রিনল্যান্ড, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সবার জন্যই ভালো। এবার জানিয়ে দেব, আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে। ঢাকায় ইরানি রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান জুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে, আর বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরান জুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই কথাগুলো বলেন জলিল রহিমি জাহানাবাদী। দেশটিতে চলমান পরিস্থিতির বিষয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, ইরানের সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে, তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা, আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে। ইরানে সরকার বিরোধী আন্দোলনে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে করা প্রশ্নে ইরানি রাষ্ট্রদূত সরাসরি জবাব দেননি। জলিল রহিমি জাহানাবাদী বলেন, বিদেশি স্যাটেলাইট দিয়ে প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করতে সমর্থ হয়েছে ইরান।
তবে এখনও পর্যন্ত এই আন্দোলনে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ইরানি রাষ্ট্রদূত। এদিকে ওমরা পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ। আসন্ন রমজানকে সামনে রেখে ওমরা পালনে ইচ্ছুকদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণ সেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরা প্যাকেজের খরচ 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো। রোববার 18 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। ওমরা অপারেটরদের তথ্য অনুযায়ী বর্তমানে বাসে ওমরা প্যাকেজের খরচ প্রায় 1200 দিরহাম হলেও আগামী কয়েকদিনের মধ্যেই তা বেড়ে 1400 দিরহামে পৌঁছতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে এই ব্যয় 2000 দিরহামেরও বেশি হয়ে যাবে। সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়। আকাশপথে ওমরার ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিমানযাত্রা সহ ওমরা প্যাকেজ শুরু হচ্ছে প্রায় 3500 দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম 5200 দিরহাম ছাড়িয়ে 8000 দিরহাম পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা। কেন বাড়তে পারে ব্যয়? বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়ায় ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ 10 দিনে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। এছাড়া হজের প্রস্তুতির কারণে ওমরা ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী 17 মার্চের পর ওমরা ভিসা আবেদন বন্ধ হবে এবং 2রা এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। 18 এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময় দুটো বিষয় মাথায় রেখে আগেভাগে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সবশেষ জানিয়ে দেব, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে চীনের জন্মহার। 2025 সালে চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে, যা আগামী কয়েক দশক ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার জানায়, 2025 সালে প্রতি 1000 জনে জন্মহার দাঁড়িয়েছে মাত্র 5.63, যা 2023 সালের 6.39 এর নিচে। এতে বোঝা যাচ্ছে 2024 সালে জন্মে যে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল তা ব্যতিক্রম ছিল। 2016 সালের পর থেকে চলমান পতনের ধারায় এটি কোনো স্থায়ী ঘুরে দাঁড়ানো নয়। এদিকে কর্মকর্তারা জানান, 2025 সালে চীনের অর্থনীতি 5% হারে বেড়েছে, যা সরকার নির্ধারিত প্রায় 5% বার্ষিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে চীনা রপ্তানির উল্লঙ্ঘন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা এবং দেশের অভ্যন্তরীণ দুর্বল ভোগ ব্যয়ের প্রভাব অনেকটাই সামাল দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন অফ বাণিজ্য যুদ্ধ চললেও গত বছর চীন রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে। তবে পরিসংখ্যান আরও দেখায়, চতুর্থ ত্রৈমাসিকে অর্থনীতি মন্থর হয়েছে। ওই সময়ে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি ছিল মাত্র 4.5%, যা 2022 সালের শেষের পর সর্বনিম্ন ত্রৈমাসিক বৃদ্ধি। কর্মকর্তারা অর্থনীতির উল্লেখযোগ্য স্থিতিশীলতার প্রশংসা করেন। পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাং ই বলেন, বহির্বিশ্বের দ্রুত পরিবর্তন এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বৃদ্ধির মতো জটিল ও কঠিন পরিস্থিতির মধ্যেও এই স্থিতিশীলতা অর্জিত হয়েছে। সংবাদ সম্মেলনে কাং বলেন, 2025 সালে চীনের অর্থনীতি চাপ সহ্য করে স্থিতিশীল অগ্রগতি বজায় রেখে ও উচ্চমানের উন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে। গত বছর চীনে জন্মেছে 7.92 মিলিয়ন শিশু, অথচ মৃত্যু হয়েছে 11.31 মিলিয়ন মানুষের। ফলে মোট জনসংখ্যা কমেছে 3.39 মিলিয়ন। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে 140 কোটি, যা এখনও ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।